হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল His247 এর মধ্যে। যেটা বলছিলাম আমরা এতদিন ধরে সেটাই ঘটে গিয়েছে কিন্তু পুরোপুরিভাবে। আর বাংলাদেশ পুরোপুরিভাবে ব্যাকফুট হয়ে গেছে। কেন ব্যাকফুট হয়েছে? দেখুন, একটা কথা রয়েছে। সেই কথাটা হলো আমেরিকার একজন দার্শনিক সেটা বলে গিয়েছে। সেই কথাটা হচ্ছে, "তুমি যদি জনগণকে খাদ্য দিতে না পারো, সুরক্ষা দিতে না পারো, কোনো কিছু যদি দিতে না পারো তবে জনগণকে সার্কাস দাও।" কারণ জনগণ সার্কাস দেখে কিন্তু খুশি থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা নিউজ মিডিয়া কিন্তু বর্তমানে একটা জিনিস নিয়ে কথা বলছিল, সেটা হচ্ছে ভারতকে নিয়ে। সেই ভারতে বলা হচ্ছিল যে ভারতকে এই করে দিব, ওই করে দিব। চায়নার সাহায্য নিয়ে আমরা সেভেন সিস্টারকে নষ্ট করে দিব, সিকিমকে নষ্ট করে দিব। এইসব কথা বলছিল। কিন্তু দেখুন কি নিউজ এসেছে। নিউজ যেটা এসেছে বেসিক্যালি পুরোপুরিভাবে একটা বাংলাদেশকে ব্যাকফুটে আনার নিউজ। ভারত বারবারই লক্ষ্য করছিল যে আমেরিকা পুরোপুরিভাবে বাংলাদেশের কাছে চলে এসেছে। ভারতের সামনাসামনি জায়গায় চলে এসেছে। বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ডকে নেওয়ার চান্সে ছিল। কারণ বাংলাদেশ ৩ টা দেশকে কন্ট্রোল করার চেষ্টা করছে। কারণ ৩ টা বড় দেশ রয়েছে। বেসিক্যালি ৪ টা দেশ রয়েছে। একটা আমেরিকা রয়েছে, চায়না রয়েছে, ইন্ডিয়া রয়েছে, রাশিয়া রয়েছে। তার মধ্যে থেকে আমেরিকার শত্রু ২ জন রয়েছে। একটা হচ্ছে চায়না, একটা হচ্ছে রাশিয়া। রাশিয়ার সাথে তো তার শত্রুতা অনেক পুরনো। চায়নার সাথে আগে তার বন্ধুত্ব ছিল। কিন্তু ক্রমে যখন দেখছে যে চায়না একবারে জায়ান্ট হয়ে যাচ্ছে, ড্রাগনে পরিণত হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমেরিকার মনেও একটা ভয়ের সংঘাত ঘটেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমেরিকা প্রত্যেক জায়গায় কিন্তু নিজের বেস তৈরি করার চেষ্টা করছিল। যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমরা দেখতে পেয়েছি যে রাশিয়ার পাশাপাশি যে দেশগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমেরিকা নিজের প্রতিস্থাপিত করতে চেয়েছিল। যেমন একটা রয়েছে ইউক্রেন, পোল্যান্ড রয়েছে। এরপরে যদি আমরা চায়নার দিকে যাই, চায়নার দিকে গেলে আমরা দেখতে পারবো তাইওয়ান রয়েছে, দক্ষিণ কোরিয়া রয়েছে, জাপান রয়েছে, যেখানে সব জায়গায় কিন্তু আমেরিকা বসে রয়েছে। শুধুমাত্র ভারত এমন একটা দেশ ছিল যার কিন্তু চারপাশে কাউকে বসাতে পারেনি। বসিয়েছিল একসময় পাকিস্তানকে, কিন্তু পাকিস্তানকে আমেরিকা পুরোপুরিভাবে কিন্তু বিশ্বাস করতে পারে না। এর জন্য পারে না, বেসিক্যালি পাকিস্তানকে যদি আপনি লক্ষ্য করেন, পাকিস্তান কখন কার দিকে চলে যায় সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। কোন সময় আমরা দেখেছি সে হচ্ছে রাশিয়ার কাছাকাছি চলে গেছে। যখন দেখছিলাম আমরা রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হচ্ছিল, ইমরান খান কিন্তু পুরোপুরিভাবে রাশিয়ার সাথে মিলে গিয়েছিল। ওকে? বারবার ইমরান খান বলছিল যে, "আমাদের যে সিংহাসন রয়েছে সেই সিংহাসন থেকে আমাকে মানে সরানোর জন্য সবচেয়ে বড় যে দায়ী সে হচ্ছে আমেরিকা।" সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছিল যে পাকিস্তান একবার এর কাছে, একবার এর কাছে। আপনার ওসামা বিন লাদেনের কথা মনে আছে? সবাই ভাবছিল যে ওসামা বিন লাদেন আফগানিস্তানে বসে আছে। সেই আফগানিস্তানে ওসামা বিন লাদেনকে মারার জন্য কিন্তু নিজের এয়ার বেস দিয়েছিল হচ্ছে পাকিস্তান। পরবর্তীকালে দেখা গিয়েছে যে পাকিস্তানের মধ্যে কিন্তু অ্যাবাটাবাদে কিন্তু বেসিক্যালি ওসামা বিন লাদেন কিন্তু বসেছিল, যে আমেরিকার ঘোর শত্রু। ওকে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু পাকিস্তানকে কোনভাবে বিশ্বাস করতে পারত না। এছাড়া পাকিস্তান হচ্ছে যে টাকা দিবে পাকিস্তান তার সাথে চলে যায়। বর্তমানে পাকিস্তানের মধ্যে ইনভেস্ট রয়েছে, সিপিইসি রয়েছে। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যেটা রয়েছে সিপিএসি, সেটা চায়নার দ্বারা রয়েছে এবং এর জন্য চায়নার কিন্তু খুব ঘনিষ্ঠ হয়ে গেছে পাকিস্তান। এখন বেশ কিছুদিন ধরে দেখতে পারবেন যে, যে কাশ্মীরের মধ্যে যে অ্যাটাক গুলা হচ্ছিল সেই অ্যাটাক গুলা কিন্তু কিছুদিনের জন্য বন্ধ হয়ে যাবে। কারণ কি? কারণ একটাই। কারণ হচ্ছে পাকিস্তান, আমেরিকা এবং বাংলাদেশ ৩ জনের মাথার ঘাম পায়ে ফেলার জন্য যেই ঘোষণাটা হয়েছে, যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি ওয়ার্লড মিডিয়াতে, সেটা হলো রাশিয়ার যে রাষ্ট্রপতি রয়েছে ভ্লাদিমির পুতিন, সে হচ্ছে পুরোপুরিভাবে ভারতকে এবং চায়নাকে কিন্তু এক টেবিলে আনতে পুরোপুরিভাবে কিন্তু সফল হয়ে গিয়েছে। কেন সফল হয়ে গিয়েছে? আমরা যে জিনিসটা লক্ষ্য করছিলাম যে, আমেরিকা যদি বাংলাদেশে পদার্পণ করে সেক্ষেত্রে কিন্তু চায়নার জন্য এটা থ্রেট রয়েছে। কারণ চায়না বর্তমানে কিন্তু জায়ান্ট এ পরিণত হচ্ছে, যে ভবিষ্যতে যা বলা হচ্ছে যে সে পুরোপুরিভাবে রিপ্লেস করবে আমেরিকাকে। ওকে? সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার ভয় রয়েছে। নাম্বার 2 তে তো আসতে পারে না আমেরিকা। সেজন্য চায়নাকে কন্ট্রোল করতে হবে। চায়নাকে কন্ট্রোল করার জন্য যার দরকার সেটা হচ্ছে ভারত। কিন্তু ভারত পুরোপুরিভাবে আমেরিকাকে সাহায্য করছিল না। যুদ্ধের সময় আমরা কিন্তু রাশিয়ার থেকে তেল কিনছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়ার উপর একটা থ্রেট ছিল। ইন্ডিয়াকে কন্ট্রোল করার জন্য কিন্তু বাংলাদেশের মধ্যে ইনভেল্ট করে আমেরিকা। এবার যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা পাকিস্তানিদের জন্য এবং বাংলাদেশীদের জন্য। সেটা হচ্ছে পুরোপুরিভাবে ৩ টা দেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে। সেই ৩ টা দেশ হচ্ছে রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না, এবং ৩ টা দেশের মধ্যে কিন্তু মিল ঘটে গিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা দেখা যাচ্ছিল যে নরেন্দ্র মোদির এটা কিন্তু বাজিমাত হয়ে গেছে। নরেন্দ্র মোদির যা জিনিস আমি প্রচুর পরিমাণে ক্রিটিসিজম করি, অনেক জিনিসকে ইন্ডিয়ার ভিতরে পলিটিক্স কে প্রচুর পরিমাণে ক্রিটিসিজম করি। কিন্তু যখন তিনি ফরেন পলিসিতে আসে সেক্ষেত্রে কিন্তু আমি পুরোপুরিভাবে নরেন্দ্র মোদিকে সাপোর্ট করে থাকি। এর জন্য সাপোর্ট করে থাকি তার ফরেন পলিসি একসময় যেখানে আমরা ব্যাক ফুটে খেলতাম, এখন আমরা ফ্রন্ট ফুটে খেলছি। আমেরিকা আমাদের উপর প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করার চেষ্টা করছিল। যখন আমরা কিন্তু S-400 কিনি সেই সময় কিন্তু আমেরিকা আমাদেরকে বাধা দান করেছিল। আমরা যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় তেল কেনার চেষ্টা করি সেই সময় কিন্তু আমাদের পুরোপুরিভাবে কিন্তু আমেরিকা থ্রেট দিচ্ছিল। এখন যখন দেখা যাচ্ছে যে আমেরিকা ভারতকে কন্ট্রোল করতে পারছে না, কি করছে? বাংলাদেশের পাশে, যে বাংলাদেশের সবচেয়ে বড় মিত্র রাষ্ট্র শেখ হাসিনা যে ছিল, যেখানকার বাংলাদেশ যেহেতু মানে বহু বছর ধরে রয়েছে, শেখ হাসিনা প্রায় ৩ বার নিয়ে, এটা নিয়ে মনে হয় ৪ বার তিনি প্রধানমন্ত্রী পদে হচ্ছে সম্মানের সাথে কিন্তু তিনি হচ্ছে শপথ নিয়েছেন। এবার যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছিল যে আমেরিকা কিন্তু পুরোপুরিভাবে বাংলাদেশকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। এই সময় দাঁড়িয়ে কিন্তু যে জিনিসটা লক্ষ্য করা গেছে, চায়না এবং ইন্ডিয়া কিন্তু মিলে গেছে। বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের যে জ্ঞানীগুণী লোক রয়েছে তারা কিন্তু পুরোপুরিভাবে চিল্লাল্লা করছিল, আমরা চায়নার সাহায্য নিয়ে কি করব? সেভেন সিস্টারকে সংঘাত করব।
আর বাংলাদেশের লোক এটা জানে না যে বাংলাদেশ একটা ছোট ইকোনমির কান্ট্রি আর ইন্ডিয়া একটা বড় ইকোনমির কান্ট্রি। আর বড় দেশের সাথে বড় ভাই যখন মারামারি করে, ঝগড়া করে, কথা বলে, সে সময় মাঝখানে ছোট ভাইকে কথা বলতে নেই। সেই জিনিসটা দেখা যাচ্ছে, সেই জিনিসটা যেটা হচ্ছে, যখন রাশিয়ার থেকে আমরা তেল কিনছিলাম সেই সময় কিন্তু আমাদের উপর একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে আমেরিকা পুরোপুরিভাবে। তো সেই সময় দেখা যাচ্ছিল যে আমরা কিন্তু কোথায় গিয়েছিলাম? বেসিক্যালি নরেন্দ্র মোদী কোথায় চলে গিয়েছিল? পুতিনের সাথে দেখা করতে। আমেরিকা সেখানেও চাপ দেয়। আমেরিকা সেখানে গিয়েও কি বলছে? আমেরিকা গিয়ে বলছে যে, "কেন পুতিনের সাথে দেখা করলে? এবার তুমি জেলেনস্কির সাথেও দেখা করো।" এই যে যুদ্ধ হচ্ছে যে পুরোপুরিভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, এই যুদ্ধটাকে আটকানোর দায়িত্ব কার উপরে দিয়েছিল? নরেন্দ্র মোদির উপর দিয়েছিল। এবার দাঁড়িয়ে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছিল, সেই জিনিসটা হচ্ছে আমেরিকার মধ্যে বেসিক্যালি একটা মানে অ্যান্টি ইন্ডিয়া ভাব জন্মে গেছিল। যে ইন্ডিয়া আমেরিকার সাথে চলছে না, তাও আমেরিকা ইন্ডিয়াকে সাথে নেওয়ার চেষ্টা করছে। কারণ ইন্ডিয়া এমন একটা পর্যায়ে বসে গেছে, মানে আমাদের এক হাত ঘিয়ের মধ্যে, এক হাত মানে মাখনের মধ্যে। মানে এক হাত রাশিয়ার কাঁধের মধ্যে, এক হাত আমেরিকার কাঁধের মধ্যে দিয়ে রেখেছি আমরা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছিল যে যখন জেলেনস্কির সাথে দেখা করতে গিয়েছিল নরেন্দ্র মোদী, সেক্ষেত্রে জেলেনস্কির সাথে কথাবার্তা হয়। সে সময় বলেছিল যে যুদ্ধ বিরতি দরকার, যুদ্ধ দিয়ে কিছু হবে না। কিন্তু রাশিয়ার সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে, রাশিয়াকে সবসময় দুটো বন্ধুই সাহায্য করে এসেছে। একটা চায়না, একটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া বারবার ইকোনমিক ভাবে কিন্তু তাকে সাহায্য করেছে। চায়না বারবার তাকে বেসিক্যালি ডিফেন্স সিস্টেম, মিসাইল-টিসাইল দিয়ে কিন্তু সাহায্য করার চেষ্টা করেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা লক্ষ্য করা হচ্ছে যে পুরোপুরিভাবে খেলা ঘুরে গেছে। খেলা কেন ঘুরে গেছে? ৩ বন্ধু মিলে বুদ্ধি বানিয়েছে। কি বুদ্ধি বানিয়েছে? রাশিয়া ইউক্রেনকে নিয়ে নিবে। ওকে? কিভ যে রয়েছে, কিউবের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে কন্ট্রোল নিয়ে নিবে। চায়না নিয়ে নিবে তাইওয়ানকে, ইন্ডিয়া নিয়ে নিবে পিওকে কে। মানে পুরোপুরিভাবে একটা খেলার সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এবার যে জিনিসটা দেখা গিয়েছে, এনএসএ যে রয়েছে, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যে রয়েছে অজিত দোভাল, তিনি কিন্তু দেখা করতে গিয়েছিলেন পুতিনের সাথে। সে পুতিনের সাথে দেখা করার মধ্যেই কিন্তু তিনি কি করে নিয়েছেন যে চীনের যে বেসিক্যালি ফরেন মিনিস্ট্রি রয়েছে বেসিক্যালি, তার নাম হচ্ছে ওয়াং ই। ওকে? ওয়াং ই। কারণ আমরা জানি চ্যাং চুং চিং এরকম নাম রাখে বেসিক্যালি চায়নার লোকেরা। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওয়াং এর সাথেও কিন্তু পুরোপুরিভাবে মিটিং করে ফেলছে। বাস, মিটিং হয়েছে, ভালো কথা হয়েছে। আমাদের দেশের মধ্যে এটা যখনই বেরিয়েছে মিডিয়াতে, তখনই কিন্তু এস জয়শঙ্কর যে রয়েছে বেসিক্যালি, এস জয়শঙ্কর, তিনি ছিল জেনেভাতে। জেনেভা থেকে তিনি কি বলছেন? জেনেভা থেকে বলছে যে ভারতের সাথে চীনের কিন্তু যে গালবান ভ্যালি যে রয়েছে, গালবান ভ্যালির মধ্যে যেটা বেসিক্যালি আমাদের মধ্যে ঝাড়প চলছিল, যেটা বেসিক সংঘাত চলছিল, সেই সংঘাতের পরে কিন্তু গালবান ভ্যালি থেকে কিন্তু কি হয়েছে? ৭৫% সেনা কিন্তু দুটো দেশেই সরিয়ে নেওয়া হয়েছে। এবার গোটা মিডিয়া চোংবাক হয়ে গেছে। কি ব্যাপার? কি ঘটেছে? পুরোপুরিভাবে ইন্ডিয়ার কেন ৭৫% হচ্ছে সৈন্যকে পিছিয়ে হটিয়ে নেওয়া হয়েছে? চায়নার ৭৫% সৈন্যকে হটিয়ে নেওয়া হয়েছে। এই সময় গিয়ে গোটা মিডিয়া কোথায় ফোকাস করেছে? চায়নার মধ্যে। চায়নার থেকে যখন জানতে চেষ্টা করা হয়েছে যে সত্যি কি ৭৫% সৈন্য ফিরিয়ে নেওয়া হয়েছে, তখন বলা হচ্ছে, চায়না থেকেও কিন্তু ডাইরেক্ট বলা হয়েছে যে চায়না says troops discharge at 4 place including Galwan Valley after Jaisankar 75% at a statement। 75% এর যখন স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, তখনই কিন্তু চায়না বলে দিয়েছে যে হ্যাঁ, আমরা 75% কিন্তু আর্মি কিন্তু সেখান থেকে সরিয়ে নিয়েছি। এবার মাথায় টনক পড়ে গিয়েছে কার? টনক পড়ে গিয়েছে আমেরিকা আর বাংলাদেশের। বাংলাদেশ ভাবছে যে যেই মানে ফর্মুলাটা আমরা ইউজ করতে চাচ্ছিলাম, মানে জনগণকে যে একটা সার্কাস দেওয়ার চেষ্টা করছিলাম যে আমরা কিছু করতে পারি না পারি, দ্রব্যমূল্যের দাম কমাতে পারি না পারি, কিন্তু ইন্ডিয়াকে গালি দিয়ে কিন্তু আমরা নিজের পেটের ভাতের জোগাড় করে নিচ্ছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে পুরোপুরিভাবে একটা ফ্লপ জিনিস ঘটেছে। খুব ভালো ব্যাপার। এটা কিন্তু বাংলাদেশের মিডিয়াতে চলবে না। এবং বাংলাদেশের মিডিয়াতে এই জিনিসটা দেখা যাবে না। এই জিনিসটা দেখানো যাওয়ার পরে কিন্তু বর্তমানে যে জিনিসটা নিয়ে চলছে সেটা হচ্ছে আমেরিকার স্ট্যান্ড নিয়ে। আমেরিকাকে কিন্তু আমরা বাংলাদেশেও দেখেছি। বাংলাদেশে দেখা গিয়েছিল বিএনপি পার্টির সাথে কিন্তু ডোনাল্ড লু কথাবার্তা বলছিল এবং ডোনাল্ড লু কিন্তু পুরোপুরিভাবে বিএনপি পার্টিকে সাপোর্ট করে আরেকটা যে পার্টি রয়েছে, যে জামাত পার্টি রয়েছে, ওকে? জামাতকে কিন্তু সাপোর্ট করে কিন্তু যে কারেন্ট গভর্নমেন্ট রয়েছে তাকে সরানোর চেষ্টা করেছে। ভারতবর্ষের মধ্যে যেটা দেখা যাচ্ছিল, ভারতবর্ষের মধ্যে রাহুল গান্ধী কিন্তু কয়েকদিন আগে কিন্তু ইউএস এর জন্য গিয়েছে। আজকে মনে হয় চলে এসেছে। ইউএস এর জন্য গিয়েছিল। সেই সময় ইউএস এর সঙ্গে যখন বৈঠক চলছিল, তিনি বড় যেখানকার যে ডিপ্লোম্যাট রয়েছে তাদের সাথে কথা বলছে। তার মধ্যে থেকে একজন যেটা রয়েছে ইউএস কংগ্রেসের, বেসিক্যালি কংগ্রেস বলতে ওখানকার যে পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্টের মধ্যে ইউএস কংগ্রেস রয়েছে। সেখানকার মধ্যে একজন বড়সড় নেতা রয়েছে। তার নাম হচ্ছে ইলহান ওমার। ইলহান ওমারের সাথে কিন্তু দেখা করেছে। এই ইলহান ওমার যে রয়েছে, এ পুরোপুরিভাবে পাকিস্তান ফেভারে রয়েছে। যখনই ভারতের মধ্যে কোনো পরিমাণে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়, তিনি কিন্তু টুইট করেন। কোন সময় যখন পিওকের ঘটনা ঘটে, সেই সময় কিন্তু পুরোপুরিভাবে তিনি দুঃখ প্রকাশ করেন। বেশ কিছুদিন আগে যখন তিনি পাকিস্তানে গিয়েছেন, সে সময় কিন্তু তিনি পিওকে তো ঘুরে এসেছে। এই ইলহান ওমারের সাথে কিন্তু দেখা করেছে রাহুল গান্ধী। এটা নিয়ে কিন্তু ভারতের মিডিয়াতে পুরোপুরিভাবে বিজেপি কিন্তু তাকে ট্রোল করেছে, পুরোপুরিভাবে অ্যাটাকে ফিরে এসেছে। তো ইউএস কি চাচ্ছে কি এখন বর্তমানে ভারতের মধ্যে কি বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টি করতে, যে বিরোধী পক্ষকে পুরোপুরিভাবে সাপোর্ট করে কিন্তু মেইন পক্ষকে তুলে আনা। কারণ আমরা দেখেছি কিন্তু যখন আমাদের বেসিক্যালি দেখা যাচ্ছিল যে ইলেকশনের সময়, সেই সময় কিন্তু ইউটিউব, ফেসবুক সবকিছু অ্যালগরিদমকে কিন্তু নরেন্দ্র মোদির তুলনায় কিন্তু রাহুল গান্ধীকে সবার ১ম এ রাখার চেষ্টা করা হচ্ছিল। কারণ YouTube আমেরিকার, Facebook আমেরিকার, Instagram আমেরিকার। সুতরাং যেই জিনিসটাকে প্রমোট করবে তারা, সেই জিনিসটা হচ্ছে
যাকে তারা পছন্দ করে, যেই পার্টিকে তারা পছন্দ করে সেই পার্টির কিন্তু পুরোপুরিভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ইনফ্লুয়েন্স সৃষ্টি করার চেষ্টা করবে সেইসব কোম্পানিগুলো। তো ভবিষ্যতে কি ঘটে সেটা দেখার বিষয় রয়েছে। এছাড়া রয়েছে রাহুল গান্ধীর সাথে কিন্তু পুরোপুরিভাবে ডোনাল্ড লুর কিন্তু একটা মিটিং হয়। ডোনাল্ড লুকে মনে আছে তো বাংলাদেশে যে তক্তাপলট করেছিল, যার সাথে দেখা করতে এসেছিল বিএনপি পার্টির সাথে, জামাতের সাথে যে দেখা করতে এসেছিল। আমেরিকার যে বেসিক্যালি যে লোকটা বেসিক্যালি তিনি কি করেন? তিনি হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলো যে রয়েছে যেমন পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, তাইওয়ান, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এইসব দেশগুলো দেখার দায়িত্ব কে রয়েছে? ডোনাল্ড লু রয়েছে। তিনি একজন ডিপ্লোম্যাট, তিনি হচ্ছে আমেরিকান ডিপ্লোম্যাট, ইউএস এর ডিপ্লোম্যাট। তিনি কিন্তু এই যে পুরোপুরিভাবে যখন ইমরান খান যখন সিংহাসনচ্যুত হয়েছিল, যখন শাসন থেকে সরে এসেছিল, সে সময় কিন্তু ইমরান খান পুরোপুরিভাবে কিন্তু পিক করেছিল, কাকে পিক করেছিল? এই ডোনাল্ড লুকে। ডোনাল্ড লুর সাথে তার কিছু কথাবার্তা ভাইরাল হয়ে গিয়েছিল। দ্বিতীয় যে জিনিসটা যখন শেখ হাসিনা কিন্তু বেরিয়ে এসেছিল পুরোপুরিভাবে, সে সময় শেখ হাসিনা কিন্তু তার আগে কিন্তু স্টেটমেন্ট দিয়েছিল যে একজন হোয়াইট ব্যক্তি যে আমাকে হচ্ছে সিংহাসনে বসে থাকতে দেখতে চায় না। হোয়াইট ব্যক্তিটাকে পরবর্তীকালে আমরা জানতে পেরেছিলাম। এই সময় যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে ইউএসএ কিন্তু ইন্ডিয়াকে এখন কন্ট্রোল করার চেষ্টা করছে। ইউএসএ এখন বলছে যে পুরোপুরিভাবে দেখা যে জিনিসটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে ডোনাল্ড লু কিন্তু ১ম এ ভারতে এসেছে, তারপরে কিন্তু বাংলাদেশে গিয়েছে। ভারতে এসে কি বলেছে, কি হয়েছে সেই বিষয়ে কোনো কথা হয়নি। বাংলাদেশে গিয়েছে $20 কোটি কিন্তু দিয়ে এসেছে। ওকে? $20 কোটি দিয়ে তো কিছু হবে না। $200 মিলিয়ন দিয়ে এসেছে পুরোপুরিভাবে। বেসিক্যালি হচ্ছে বাংলাদেশকে বর্তমানে লোন পেমেন্ট করতে হবে। আদানিকে দিতে হবে $800 মিলিয়ন। চায়না বেসিক্যালি রাশিয়াকে দিতে হবে $630 মিলিয়ন। ওকে? পুরোপুরিভাবে ১৪০০-১৫০০ মিলিয়ন ডলার রয়েছে। আরো যদি খুচরা খাতির ধরা হয়, পুরোপুরি $২,০০০ মিলিয়ন দরকার কিন্তু। মানে $200 কোটি দরকার। $200 কোটি দরকার। শুধু টাকা নয়, $200 কোটি নয়। $200 কোটি হলে যেকোনো আরবপতি দিয়ে দিতে পারে $200 কোটি। $200 কোটি দরকার। কিন্তু বর্তমানে কত দিয়ে এসেছে আমেরিকা থেকে? $20 কোটি মাত্র। ১০ গুণ টাকা কম দিয়ে এসেছে। তো সেই জায়গা থেকে তারা জানা যাচ্ছে যে ডোনাল্ড লুকে হয়তো ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ার যে ডিপ্লোমেটরা রয়েছে তারা কিন্তু বারবার বুঝিয়েছে যে যদি এরকম ঘটনার চেষ্টা করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু চায়নার সাথে মিলে যাব। চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া কিন্তু যদি মিলে যায় সেক্ষেত্রে কিন্তু আমেরিকার কিন্তু সমস্যার সৃষ্টি হবে। কারণ সবচেয়ে বড় ইকোনমি কার রয়েছে? সবচেয়ে বড় ইকোনমি রয়েছে বর্তমানে ইউএস এর রয়েছে। 2nd এ কার রয়েছে? 2nd এ রয়েছে বেসিক্যালি চায়নার রয়েছে এবং 3rd পজিশনে কে রয়েছে? জাপান এবং জার্মানি রয়েছে। জাপান এবং জার্মানিকে কিন্তু ২০২৭ এর মধ্যে আমরা টপ করে যাব এবং সেখান থেকে আমরা কিন্তু বেরিয়ে যাব। আর ইউএসএ যদি ব্যবসা করতে হয়, ২ টো দেশের মধ্যে ব্যবসা করে ইউএসএ। একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে চায়না। আর ২ টো দেশই যদি একসাথে মিলে যায়, কারণ ২ টো দেশের মধ্যে পপুলেশন সবচেয়ে বেশি রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি দেখা যায় যে ২ টো দেশ কিন্তু যদি মিলে যায়, সেক্ষেত্রে দেখা যাবে রাশিয়ার কাছে রয়েছে মিলিটারি পাওয়ার, চায়নার কাছে রয়েছে ইকোনমিক পাওয়ার, আমাদের কাছে রয়েছে পপুলেশন। ৩ টা জিনিস যদি মিলে যায়, সেক্ষেত্রে কিন্তু ইউএসএ থাকা মুশকিল হয়ে যাবে। সেই জিনিসটাই লক্ষ্য করা যাচ্ছে। আর সবচেয়ে বড় যেটা বিষয় হচ্ছে নাটো। দেখুন, নাটো যদি বলতে হয় একটু সময় লাগবে আমাদের ২ মিনিট সময় লাগবে। সেটা হচ্ছে ১৯৪৫ সালে বেসিক্যালি যখন শেষ হয়ে যায় ২য় বিশ্বযুদ্ধ ১৯৩৯ থেকে ১৯৪৫। এই সময় দেখা যাচ্ছে কোল্ড ওয়ার শুরু হয়। কোল্ড ওয়ার কেন শুরু হয়? বেসিক্যালি আমেরিকা এবং রাশিয়া কিন্তু একসময় বন্ধু ছিল। ২য় বিশ্বযুদ্ধে একসাথে লড়েছে। দেখা যায় যে এই ইউএসএ কিন্তু রাশিয়াকে না বলে এবং তার যে এলাই গুলো ছিল তাদেরকে না বলে কিন্তু পরমাণু বোম বানিয়ে নেয়। সে সময়ের মধ্যে তাদের ট্রিটি ছিল তারা যা কিছু তৈরি করবে সবাই মিলে একসাথে তৈরি করবে। কিন্তু ইউএসএ চুপচুপ করে কি করে? পরমাণু বোমা তৈরি করে নেয়। সেটা জাপানের উপর ফেলেও দেয়। সেই সময় থেকে শুরু হয় কিন্তু ২ টো দেশ যে যারা হচ্ছে পুরোপুরিভাবে ২য় বিশ্বযুদ্ধ জিতেছিল তাদের মধ্যে থেকে বস কি হবে? একটা ছিল ইউএসএসআর, একটা হচ্ছে ইউএসএ। আর এই ইউএসএসআর কে ভাঙার জন্য কিন্তু পুরোপুরিভাবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন মানে নাটো সৃষ্টি করেছিল। এছাড়া কি করেছিল ইউএসএসআর কি করেছিল এই পুরোপুরিভাবে আমেরিকাকে কন্ট্রোল করতে ভার্সা প্যাক্ট তৈরি করেছিল। কিন্তু ১৯৯১ সালে কিন্তু পুরোপুরিভাবে ভেঙে যায়। ইউএসএসআর ভেঙে কিন্তু পুরোপুরি সেই ইউএসএসআর একটা সবচেয়ে বড় অংশ হচ্ছে রাশিয়া বর্তমানে রয়েছে। রাশিয়ার ভ্লাদিমির পুতিন এখনো দেখছে যে আমরা কি করব? ইউএসএসআর কে কিন্তু একসাথে তুলে ধরব। কিন্তু আমেরিকা কি করছে? এই নাটো সংগঠনটা বেসিক্যালি ইউএসএসআর কে ভাঙার জন্য করা হয়েছিল। ইউএসএসআর ভেঙে গিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু নাটো সংগঠন চলছে এবং নাটো সংগঠন কি করছে? আরো বেশি পরিমাণে দেশকে কিন্তু নিজের সাথে যুক্ত করছে। এছাড়া যে জিনিসটা দেখা যাচ্ছে যে নাটো কি করছে? যে রাশিয়ার চারপাশের যে দেশগুলো রয়েছে তাদেরকে নিজের ইনফ্লুয়েন্স এ আনার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে ভবিষ্যতে কিন্তু রাশিয়া এটা কিন্তু কোনভাবে মেনে নিবে না। এর জন্য রাশিয়াও কিন্তু পুরোপুরি দেখছে যে কেন আমরা একটা দল গঠন হবে। ইউএসএ শুধু নিজের দল কেন গঠন করবে? আমরা কিংবা হচ্ছে চায়না এবং ইন্ডিয়া মিলে যদি আমরা যদি একটা দল তৈরি করে ফেলি সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে আমরা কিন্তু পাওয়ারে চলে আসবো। ভবিষ্যতে দেখা যাবে এই জিনিসটা নিয়ে কি হবে কিন্তু বাংলাদেশের কিন্তু দুঃখের দিন শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশ ভাবছে যে এখন কি করা যাবে? এখন কিন্তু বাংলাদেশকে চুপচাপ থাকতে হবে। হয়তো ডোনাল্ড লু গিয়ে বাংলাদেশে বলেছে যে এখন যাতে এরকম ভারত বিদ্বেষী খবর যাতে না চালানো হয় মিডিয়াতে। কারণ আমিও মিডিয়াগুলোকে লক্ষ্য করছি, দেখতেছি যে কোন মিডিয়াতে কি চলছে। কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কাঙ্গালির অবস্থায় রয়েছে। জনগণকে শুধুমাত্র কিন্তু কি দিয়ে রাখা হয়েছে? শুধুমাত্র সার্কাস দেখিয়ে রাখা হচ্ছে। ইন্ডিয়াকে গালি দিয়ে রাখা হচ্ছে। ভবিষ্যতে কি ঘটবে? ইউনূস সরকার থাকবে কি থাকবে না সেটার ভিতরেও কিন্তু আমাদের চিন্তাধারা রয়েছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিল যে বেসিক্যালি ইউনাইটেড কি বলে? ইউএন এর ওকে? ইউনাইটেড নেশনের যে জেনারেল অ্যাসেম্বলি রয়েছে, সেই জেনারেল অ্যাসেম্বলির যে মিটিং রয়েছে, সেই মিটিং এর মধ্যে যাওয়ার সময় বলেছিল যে, আমরা কি করব যখন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির মিটিং হবে সেই সময় আমরা ইন্ডিয়ার সাথে কথা বলব এবং তিস্তা জলের যে বন্টনটা রয়েছে সেটা নিয়ে কথা বলব। কিন্তু এখন নরেন্দ্র মোদী বলে দিয়েছে যে আমরা এটা নিয়ে কোনো এখনো চিন্তা ভাবনা করিনি এবং আমরা সেটা নিয়ে কথা বলতে চাই না।
এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু পুরোপুরিভাবে একদম চাপার মধ্যে পড়ে গেছে। ইউএসএ যেহেতু তাকে নিয়ে এসেছে, এখন ইউএসএ যে আমরা সকলেই জানি ইউএস এর কোনোভাবেই কিন্তু নিজের ফায়দা ছাড়া কারো ফায়দা বুঝে না। সেটা ইন্ডিয়া ভালো করে বুঝে। সেজন্য ইন্ডিয়া কিন্তু ইউএস এর সাথে কিন্তু আগেই টক্কর দেওয়ার জন্য বলে রেখেছে যে যদি ইউএসএ কোনোভাবে কোনো কিছু করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া কিন্তু চায়নার সাথে চলে যাবে। আর চায়নার সাথে যদি চলে গেল, কারণ চায়নাকে কন্ট্রোল করার জন্য ইউএস এর একজনেরই দরকার, সেটা হচ্ছে ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়া যদি চায়নার সাথে মিলে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। এবং চায়নাও কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব গড়ে তুলতে কিন্তু পুরোপুরিভাবে অগ্রাসী ভূমিকা নিয়ে নিয়েছে। আর ভবিষ্যতে কি হবে? শেখ হাসিনাকে কিন্তু এখনো পর্যন্ত আমেরিকা কিন্তু শেখ হাসিনার প্রতি কিছু বলেনি। তারা শুধুমাত্র ইউনূস সরকারকে সাপোর্ট করেছে। কিন্তু শেখ হাসিনা কিন্তু ভবিষ্যতে যদি শেখ হাসিনার দরকার না হতো ইন্ডিয়ার, শেখ হাসিনাকে কি পুরোপুরিভাবে ইন্ডিয়াতে রাখা যাইত? রাখা যেত? ইন্ডিয়া রাখতো? শেখ হাসিনাকে আবার বসানোর প্ল্যান চলছে। আর বসাবেই 100% গ্যারান্টি। এই জিনিসটা আমরা ১৯০০ সালের কাছাকাছি দেখে এসেছি। ১৯৯০-৯৫ সালে আমরা দেখে এসেছি। এরপরেও দেখতে পারবো যে শেখ হাসিনা কিন্তু সেখানকার ভোটে জিতবে এবং ভবিষ্যতে কিন্তু সেখানে গিয়ে বসবে। আর ইন্ডিয়ার জন্য এটা সবচেয়ে বেশি জরুরি। আর বসানোর চেষ্টা হবে। আর আমরা যদি শেখ হাসিনাকে বসাতে না চাইতাম না, তবে আমরা ইন্ডিয়াতে রাখতাম না তাকে। ইন্ডিয়াতে যে তাকে হচ্ছে বেসিক্যালি বাংলার মেয়ে হিসেবে রেখেছি, ভারতের মেয়ে হিসেবে রেখেছি আমরা, সেটার বিষয়ে কোনো না কোনো প্ল্যান রয়েছে। এবং চায়নাও চাচ্ছে যে শেখ হাসিনা কিন্তু পুরোপুরিভাবে বসুক। এখন যে বাংলাদেশি মিডিয়া তারা বলছে যে চায়নার মদদ নিয়ে দিব, ইন্ডিয়াকে হেরে দিব। এটাও মনে রাখতে হবে শেখ হাসিনা কিন্তু দুজনকেই কিন্তু কন্ট্রোল করে চলছিল। ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো রাখছিল, চায়নার সাথে সম্পর্ক ভালো রাখছিল। ইউএস এর ফেভারে যাচ্ছিল না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু চায়নাও চাবে যে শেখ হাসিনাকে কিন্তু এখানে রাখা হোক। তো ভবিষ্যতে কি হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে পারেন, নয় গালাগালি করতে পারেন। কোনো সমস্যা নেই। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই বাই।